আসসালামু আলাইকুম। সুপ্রিয় আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছোট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। গত ক্লাসে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের প্যাসেজ নিয়ে আলোচনা করেছিলাম। 4টি প্যাসেজ আমরা প্র্যাকটিস করেছি এবং একটা বাড়ির কাজ দিয়েছিলাম। তো চলো প্রথমে আমরা বাড়ির কাজ যেটি দেওয়া হয়েছিল সেটি সমাধান করি। তোমরা সবাই আমাদের যে অ্যাডভান্স লার্নার্স ফাংশনাল ইংলিশ ফর ক্লাস 4 ওই বইটি হাতে নাও, ওটাও হাতে রাখো, কাছে রাখো আর কি। আর সিডাব্লিউ খাতা কলম নিয়েও রেডি থাকো এবং এইচডাব্লিউ খাতার যে বাড়ির কাজটি দেওয়া ছিল সেইটি আগে খোলো। এইচডাব্লিউটা আগে দেখি তোমরা কি করেছো। আমি যখন বলবো তোমরা মিলাবা, যদি কারেক্ট হয় তাহলে রাইট দেবা, আর যদি ভুল লেখো সেন্টেন্স তাহলে ক্রস চিহ্ন দিয়ে কারেক্ট অ্যান্সার লিখে নিবা। ঠিক আছে? তো চলো আমরা প্রথমে আমাদের বাড়ির কাজটা একটু দেখি, বাড়ির কাজটা শেষ করে নিই। চলো আমরা বাড়ির কাজ কি লিখেছো সেটা দেখি। চলো আমরা বাড়ির কাজটা দেখি। আমাদের বাড়ির কাজের প্যাসেজটি ছিল, এই আমাদের গ্রাম, এর নাম রসুলপুর, তাই না? এর নাম রসুলপুর। তারপরে ছিল, আমি গ্রামে বাস করি, গ্রামে একটি স্কুল আছে, আমি সেখানে পড়ি। এই ছিল আমাদের বাড়ির কাজ। এই প্যাসেজটি ছিল। আশা করি তোমরা সবাই বাড়ির কাজটি কমপ্লিট করেছো। তো এখন একটু মিলিয়ে নাও। ওই ওই যে বললাম যে যদি কারেক্ট সেন্টেন্স হয় তাহলে রাইট দেবে, আর ভুল করলে কেটে কারেক্ট অ্যান্সার লিখবে। ঠিক আছে? তো চলো আমরা দেখি এটা কিভাবে লিখতে হবে। দেখো এই আমাদের গ্রাম, কি হবে? দিস ইজ আওয়ার ভিলেজ। যদি দিস ইজ আওয়ার ভিলেজ লিখে থাকো তাহলে টিক চিহ্ন দাও। তারপরে ছিল, লেখো তোমরা, আমি আস্তে আস্তেই বলি, দিস ইজ আওয়ার ভিলেজ, তাই না? এর নাম রসুলপুর, তাহলে কি হবে? ইটস, দেখো, ইটস নেম ইজ, ইটস নেম ইজ রসুলপুর, ইটস নেম ইজ রসুলপুর। লেখো, আমি গ্রামে বাস করি, আই লিভ ইন ভিলেজ, আই লিভ, আমি বাস করি গ্রামে, ইন ভিলেজ, আই লিভ ইন ভিলেজ। গ্রামে একটি স্কুল আছে, তাইলে এই টাইপের সেন্টেন্স আমি গত ক্লাসে বলেছি যে দেয়ার দিয়ে শুরু হয়, তাই না? আমাদের গ্রামে একটি স্কুল আছে, দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটি মাদ্রাসা আছে, দেয়ার ইজ এ মাদ্রাসা ইন আওয়ার স্কুল। এই টাইপের সেন্টেন্সগুলি দেয়ার দিয়ে শুরু হয়। তো কি হবে তাহলে? দেয়ার, দেখো, THERE, দেয়ার ইজ এ স্কুল ইন ভিলেজ, দেয়ার ইজ এ স্কুল ইন ভিলেজ। ঠিক আছে? তো আমি সেখানে পড়ি, আমি পড়ি সেখানে, এইভাবে আমি পড়ি, আই রিড, দেখো, আই রিড, READ, আই রিড, সেখানে দেয়ার, আই রিড দেয়ার। ঠিক আছে? তো আমি আবার বলছি, তোমরা একটু লিখে ফেলো। এই আমাদের গ্রাম, দিস ইজ আওয়ার ভিলেজ, এর নাম রসুলপুর, ইটস নেম ইজ রসুলপুর, আমি গ্রামে বাস করি, আই লিভ ইন ভিলেজ। গ্রামে একটি স্কুল আছে, দেয়ার ইজ এ স্কুল ইন ভিলেজ, আমি সেখানে পড়ি, আই রিড দেয়ার। ওকে, আমি আবার বলছি, মিলিয়ে নাও। দিস ইজ আওয়ার ভিলেজ, ইটস নেম ইজ রসুলপুর, আই লিভ ইন ভিলেজ, দেয়ার ইজ এ স্কুল ইন ভিলেজ, আই রিড দেয়ার। তো এই ছিল আমাদের বাড়ির কাজ। বাড়ির কাজের প্যাসেজটি ছিল এরকম। এটাকে আমরা সলভ করলাম। তো আজকে আমরা আমাদের নির্ধারিত পাঠে চলে যাই। আমাদের সিলেবাসে যে অ্যানুয়াল এক্সামের প্যাসেজের পৃষ্ঠা নং এবং প্যাসেজ নংগুলি দেওয়া ছিল, সেগুলিতে ভুল ছিল, প্রিন্টে ভুল আসছিল। হ্যাঁ, অ্যানুয়াল আর হাফ ইয়ারের ট্যাগ হয়ে গেছে। তো এখন আমরা বেছে বেছে কয়েকটি করলাম, গত ক্লাসে 4টি করলাম, আজকে বাড়ির কাজ নিয়ে হলো 5টি।
আর আজকের ক্লাসে আমরা তিনটি করব, ঠিক আছে? আজকেরগুলি একটু বড়, এজন্য তিনটি করব। তো চলো আমরা আমাদের নির্ধারিত যে প্যাসেজ করার কথা সেই প্যাসেজে চলে যাই, সেডাব্লিউতে আমরা চলে যাই। হুম চলো আমরা আমাদের যে বইটি আছে সেই বইয়ের 124 পেজের 5 নং প্যাসেজ এটি, ঠিক আছে? 124 পেজের 5 নং প্যাসেজ। দেখো প্যাসেজটি কি, অনুচ্ছেদটা কিভাবে আছে। সদা সত্য কথা বলবে, কখনো মিথ্যা বলবে না, মিথ্যা বলা মহাপাপ, কেহ মিথ্যাবাদীকে পছন্দ করে না, সকলে তাকে ঘৃণা করে, মিথ্যাবাদী জীবনে উন্নতি করতে পারে না। এই হলো অনুচ্ছেদ, সুন্দর উপদেশমূলক একটা অনুচ্ছেদ, দেখেছো? তো সদা সত্য কথা বলবে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে সাবজেক্ট উজ্জ্ব থাকবে, তাই না? তো সদা সত্য কথা বলবে, আমরা কি করব? সদা মানে সর্বদা, তাই না? তো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, দেখো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সত্য কথা বলবে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সত্য কথা বলবে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, চিরন্তন সত্য বাক্য এগুলি, তাই না? সদা সত্য কথা বলতেই হয়, সদা সত্য কথা বলবে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, কখনো মিথ্যা বলবে না। এখানে যেহেতু মিথ্যা বলবে না, সেজন্য কখনো বলবে না মানে নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলবে না, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলবে না, NEV আর নেভার TELL টেল ALIE লাই, কখনো মিথ্যা কথা বলবে না, নেভার টেল এ লাই। দেখেছো? লিখে ফেলো তোমরা, লিখে ফেলো। তারপরের সেন্টেন্স, মিথ্যা বলা মহাপাপ, তাই না? মিথ্যা বলা মহাপাপ, কি হবে? মিথ্যা বলা, টেলিং লাই ইজ এ গ্রেট সিন, গ্রেট সিন হলো মহাপাপ, GREAT, গ্রেট SIN, সিন, টেলিং লাই ইজ আ গ্রেট সিন, মিথ্যা বলা মহাপাপ, টেলিং লাই ইজ এ গ্রেট সিন। কেহ মিথ্যাবাদীকে পছন্দ করে না, মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে? আমরাও তো করি না, তাই না? আমরা যদি বুঝতে পারি যে সে মিথ্যা কথা বলে, আমরা কি করি? তাকে একদমই পছন্দ করি না। কেহ মিথ্যাবাদীকে পছন্দ করে না, তাহলে কেহ, নোবডি, তাই না? নোবডি লাইকস এ লায়ার, নোবডি লাইকস এ লায়ার, সকলে তাকে ঘৃণা করে, এভরিবডি, এভরিবডি হেটস হিম, বুঝতে পেরেছ? এভরিবডি হেটস হিম, এভরিবডি হেটস হিম, এভরিবডি হেটস হিম, লেখো এভরিবডি হেটস হিম, সকলে তাকে ঘৃণা করে, এভরিবডি হেটস হিম, মিথ্যাবাদী জীবনে উন্নতি করতে পারে না, মিথ্যাবাদী এখানে এ লায়ার, পারে না ক্যান নট, উন্নতি প্রসপার, জীবনে ইন লাইফ, এভাবে মিথ্যাবাদী পারে না উন্নতি করতে জীবনে, এভাবে সাজাতে হবে সেন্টেন্সটি। ট্রান্সলেট, ইংলিশ ট্রান্সলেটটা এভাবে আসবে, এ লায়ার ক্যান নট প্রসপার ইন লাইফ, এ লায়ার ক্যান নট প্রসপার ইন লাইফ। আমি প্রথম থেকে আবার বাংলা সহ ইংরেজিটা বলছি, দেখো তোমরা একটু এখন ইংলিশটা লিখে নাও, পরে বাড়ির কাজের খাতায় বাংলা আর ইংরেজি একসাথে লিখবে। এখন শুধু ইংলিশটা লিখে নাও। আমি বইয়ের 124 নং পেজের 5 নং প্যাসেজটা মাত্র করলাম। তো প্রথম থেকে আবার বলছি, সদা সত্য কথা বলবে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, কখনো মিথ্যা বলবে না, নেভার টেল এ লাই, মিথ্যা বলা মহাপাপ, টেলিং লাই ইজ এ গ্রেট সিন, কেহ মিথ্যাবাদীকে পছন্দ করে না, নোবডি লাইকস এ লায়ার, সকলে তাকে ঘৃণা করে, এভরিবডি হেটস হিম, মিথ্যাবাদী জীবনে উন্নতি করতে পারে না, এ লায়ার ক্যান নট প্রসপার ইন লাইফ। লিখে ফেলো তোমরা। A liar cannot prosper in life. লিখে ফেলো তোমরা, ইংলিশটা এখন লেখো, পরে
বই থেকে সুন্দর করে বাংলাটা লিখে তারপরে বাড়ির কাজের খাতায় ইংলিশটা লিখবে, ঠিক আছে? তো তোমরা আশা করি এই ফাঁকে পড়াশোনা করছো, গ্রামারগুলি আলোচনা করছো, মানে পড়াশোনা ডিসকাস করতেছো। আর তোমাদের যে টেন্স আছে, টেন্সের স্ট্রাকচার আছে, এগুলি আমি বারবার বলছি যে এগুলি পড়বে। 5-এ গেলে কিন্তু এগুলি বেশি বেশি কাজে লাগবে। হ্যাঁ, টেন্স, বিশেষ করে টেন্সটা খুব ভালো করে পড়বে, সেন্টেন্স খুব ভালো করে পড়বে, সেন্টেন্স আইডেন্টিফিকেশন ভালো করে শিখবে, তাহলেই দেখবে ভালো পারবে। ক্লাস 5-এ গিয়ে আর কোনো সমস্যা হবে না। তো চলো আমরা নেক্সট প্যাসেজে চলে যাই। নেক্সট প্যাসেজ হলো 124 নং পেজের 6 নং প্যাসেজ, তাই না? 124 নং পেজের 6 নং প্যাসেজ। 124 নং পেজে চলে যাও, 6 নং পেজ। আমি বাংলাটা লিখে নিছি এখানে। তো দেখো বাংলাটা কি, প্যাসেজটি কি। আমাদের একটি কুকুর আছে, সে খুব দ্রুত দৌড়াতে পারে, সে মুরগি ধরতে পারে না, মুরগি উঠতে পারে কিন্তু সে উঠতে পারে না। আমি কুকুরটিকে মারি না, আমি তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। দেখেছো বাংলাটা এরকম, তাই না? তো এটাকে ট্রান্সলেট করলে কি দাঁড়াবে? আমাদের একটি কুকুর আছে, উই হ্যাভ এ ডগ। আমাদের আছে, উই হ্যাভ একটি কুকুর, এ ডগ। সে খুব দ্রুত দৌড়াতে পারে, সে পারে, তাই না? ইট, আমরা এখানে ইট দিয়ে করব। ইট ক্যান, পারে, ক্যান, দৌড়াতে, রান, ইট ক্যান রান, খুব, ভেরি, দ্রুত, ফাস্ট। ইট ক্যান রান ভেরি ফাস্ট, ইট ক্যান রান ভেরি ফাস্ট। লেখো, ইট ক্যান রান ভেরি ফাস্ট। সে খুব দ্রুত দৌড়াতে পারে, ইট ক্যান রান ভেরি ফাস্ট। আমি কিন্তু বারবার বলছি তোমাদের বোঝার সুবিধার্থে, এবং আস্তে আস্তে বলছি যেন তোমরা লিখতে পারো। সে খুব দ্রুত দৌড়াতে পারে, ইট ক্যান রান ভেরি ফাস্ট। সে মুরগি ধরতে পারে না, ইট ক্যান নট ক্যাচ হেন। পারে না ধরতে মুরগি, আর কি এরকম। ইট ক্যান নট ক্যাচ হেন, ইট ক্যান নট ক্যাচ হেন, CATCH ক্যাচ, হেন ACN হেন। ইট ক্যান নট ক্যাচ হেন, লেখো, ইট ক্যান নট ক্যাচ হেন, ইট ক্যান নট ক্যাচ হেন। লেখো, ইট ক্যান নট ক্যাচ হেন। তারপরে সেন্টেন্সটি কি আছে একটু দেখি। মুরগি উঠতে পারে কিন্তু সে উঠতে পারে না, মুরগি উঠতে পারে কিন্তু সে উঠতে পারে না। মুরগি কিন্তু উঠতে পারে, তোমরা দেখেছো অবশ্যই, কিন্তু কুকুর কি উঠতে পারে? কুকুর তো উঠতে পারবে না। তাই এটাকে কিভাবে আমরা ট্রান্সলেট করব? দেখো এইভাবে লিখতে হবে, মুরগি উঠতে পারে। মুরগি উঠতে পারে ইংরেজি লিখবা হেন ক্যান ফ্লাই, তাই না? মুরগি উঠতে পারে, হেন ক্যান ফ্লাই, কিন্তু বাট সে উঠতে পারে না, ইট ক্যান নট ফ্লাই। হেন ক্যান ফ্লাই বাট ইট ক্যান নট ফ্লাই। মুরগি উঠতে পারে, হেন ক্যান ফ্লাই, কিন্তু সে উঠতে পারে না, বাট ইট ক্যান নট ফ্লাই। দেখেছ? হেন ক্যান ফ্লাই বাট ইট ক্যান নট ফ্লাই। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? মুরগি উঠতে পারে কিন্তু সে উঠতে পারে না, হেন ক্যান ফ্লাই বাট ইট ক্যান নট ফ্লাই। আমি কুকুরটিকে মারি না, আমি মারি না, আই ডু নট বিট কুকুরটিকে, দ্য ডগ। আই ডু নট বিট দ্য ডগ, আই ডু নট বিট দ্য ডগ। আমি মারি না কুকুরটিকে, এরকম, আমি মারি না, আই ডু নট বিট কুকুরটিকে, দ্য ডগ। আমি তাকে ভালোবাসি, আই লাভ ইট। আমি ভালোবাসি, আই লাভ, তাকে, ইট, সেও আমাকে ভালোবাসে। তাহলে ইট লাভস মি টু, তাই না? ইট লাভস মি টু, বা ইট অলসো লাভস মি, এটা হলেও হতো। ইট অলসো লাভস মি এভাবে লিখলেও হতো, আবার ইট লাভস মি টু, দুইভাবেই হয়। ঠিক আছে, তো আবার একটু দেখি, আমি বাংলাটা আবার পড়ে যাচ্ছি এবং ইংরেজিটা ট্রান্সলেট করছি। আমাদের একটি কুকুর আছে, উই হ্যাভ এ ডগ। সে খুব দ্রুত দৌড়াতে পারে, ইট ক্যান রান ভেরি ফাস্ট।
সে মুরগি ধরতে পারে না। ইট ক্যান নট ক্যাচ হেন, মুরগি উঠতে পারে। হেন ক্যান ফ্লাই, কিন্তু সে উঠতে পারে না। বাট ইট ক্যান নট ফ্লাই, আমি কুকুরটিকে মারি না। আই ডু নট বিট দ্য ডগ, আমি তাকে ভালোবাসি। আই লাভ ইট, সেও আমাকে ভালোবাসে। ইট লাভস মি টু। ওকে, তারপরে চলো আমরা প্যাসেজের একেবারে 124 পেজের 20 নম্বর প্যাসেজে চলে যাব। ঠিক আছে, 20 নম্বর প্যাসেজে চলে যাব। কারণ আমাদের বইতে পরে যে প্যাসেজগুলি আছে এগুলি তোমাদের জন্য ক্লাস 4 হিসাবে অনেক কঠিন হয়ে যাবে, তাই না? তো আমরা একেবারে 20 নম্বরে চলে যাব। ওখানে একটি প্যাসেজ আছে আমাদের, সেটা আসলে আমাদের জানা দরকার আছে। দেখো, আমাদের নেক্সট প্যাসেজটি হলো এরকম: ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত, ইহা একটি অতি প্রাচীন শহর। এই শহরে অনেক লোক বাস করে। এখানে অনেক স্কুল ও কলেজ আছে। মিরপুরে একটি চিড়িয়াখানা আছে। ঢাকার জাদুঘর খুব সুন্দর। ঢাকা বাংলাদেশের রাজধানী। আমরা এই যে ঢাকা সিটিতে বাস করি, এটা সম্পর্কে কিছু বাক্য। তো চলো আমরা বাক্যগুলিকে ট্রান্সলেট করি। তো দেখি, প্রথমে ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত। কি লিখবো বলো? ঢাকা স্ট্যান্ডস অন দ্য ব্যাঙ্ক অফ বুড়িগঙ্গা। দেখো, বুড়িগঙ্গায় বি বড় হাতের, ঢাকায়ও ডি বড় হাতের। ঢাকার ডি বড় হাতের অলওয়েজ, বুড়িগঙ্গাও অলওয়েজ বড় হাতের বি। তো ঢাকা স্ট্যান্ডস অন দ্য ব্যাঙ্ক অফ বুড়িগঙ্গা। লেখো, ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত। ঢাকা স্ট্যান্ডস অন দ্য ব্যাঙ্ক অফ বুড়িগঙ্গা, তাই না? ইহা একটি অতি প্রাচীন শহর। ইট ইজ আ ভেরি অ্যানসায়েন্ট সিটি। ওল্ড সিটি লিখলেও হতো, কিন্তু আমরা একটু নতুন ওয়ার্ড শিখি। ওল্ডের সিমিলার ওয়ার্ড অ্যানসায়েন্ট হয়, সেটাও জানার দরকার, এই জন্যই অ্যানসায়েন্ট লিখলাম। ইট ইজ এ ভেরি অ্যানসায়েন্ট সিটি। ইট ইজ এ ভেরি অ্যানসায়েন্ট সিটি। লেখো, ইট ইজ আ ভেরি অ্যানসায়েন্ট সিটি। ইহা একটি অতি প্রাচীন শহর। ইট ইজ আ ভেরি অ্যানসায়েন্ট সিটি। এই শহরে অনেক লোক বাস করে। অনেক লোক, ম্যানি পিপল, বাস করে, লিভ, এই শহরে। ইন দিস সিটি, ম্যানি পিপল লিভ ইন দিস সিটি। লেখো, ম্যানি পিপল লিভ ইন দিস সিটি। ম্যানি পিপল লিভ ইন দিস সিটি। এখানে অনেক স্কুল ও কলেজ আছে। ওই যে এখানে আছে, এই টাইপের সেন্টেন্সগুলি আমরা কি দিয়ে বলেছিলাম? একটু রুলসটা শেখানো হয়েছিল যে এই টাইপের সেন্টেন্সগুলি অলওয়েজ দেয়ার দিয়ে শুরু হয়। তাহলে কি লিখবো? দেয়ার আর মেনি স্কুলস অ্যান্ড কলেজেস হেয়ার। দেয়ার আর মেনি স্কুলস অ্যান্ড কলেজেস হেয়ার। এখানে অনেক স্কুল ও কলেজ আছে। দেয়ার আর মেনি স্কুলস অ্যান্ড কলেজেস হেয়ার। পেয়েছ? লেখো, দেয়ার আর মেনি স্কুলস অ্যান্ড কলেজেস হেয়ার। মিরপুরে একটি চিড়িয়াখানা আছে। তাহলে দেয়ার ইজ এ জু অ্যাট মিরপুর। দেখো, ঢাকার ভিতরে মিরপুর একটি ছোট জায়গা, তাই না? এটা ঢাকার ভিতরেই অবস্থিত। মিরপুর একটি জায়গা, এবং সে জায়গাটি হলো ছোট একটি জায়গা। তো ছোট জায়গার আগে কি বসে? অ্যাড বসে, মনে রাখবা কিন্তু এগুলি। ছোট জায়গার আগে অ্যাড বসে, বড় জায়গার আগে ইন বসে, তাই না? দেখো, আমরা ওই যে ইন দিস সিটি, তারপরে ইন ঢাকা, হ্যাঁ, এই টাইপের সেন্টেন্সগুলি, অর্থাৎ বড় জায়গার আগে ইন বসবে, ছোট জায়গার আগে অ্যাড বসবে। তো মিরপুরে একটি চিড়িয়াখানা আছে। দেয়ার ইজ এ জু অ্যাট মিরপুর। ঢাকার জাদুঘর খুব সুন্দর। ঠিক আছে, ঢাকার জাদুঘর খুব সুন্দর। কী হবে? ঢাকার জাদুঘর কি ইংরেজি কী হবে? দ্য মিউজিয়াম অফ ঢাকা হয়, ইজ, খুব সুন্দর, ভেরি বিউটিফুল। দ্য মিউজিয়াম অফ ঢাকা ইজ ভেরি বিউটিফুল। দ্য মিউজিয়াম অফ ঢাকা ইজ ভেরি বিউটিফুল। দেখেছ? দ্য মিউজিয়াম অফ ঢাকা ইজ ভেরি বিউটিফুল। দ্য মিউজিয়াম অফ ঢাকা ইজ ভেরি বিউটিফুল। ঢাকা বাংলাদেশের রাজধানী, এটা তো জানো সবাই। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। লেখো, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের রাজধানী। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঠিক আছে? আচ্ছা, দেখো, তোমরা এখন একটু লিখে ফেলো, আবার আস্তে আস্তেই লেখো, আমি বলছি, তোমরা শোনো ভালো করে, তারপর লেখো। ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত। ঢাকা স্ট্যান্ডস অন দ্য ব্যাঙ্ক অফ বুড়িগঙ্গা। এটি একটি অতি প্রাচীন শহর। ইট ইজ আ ভেরি অ্যানসিয়েন্ট সিটি। এই শহরে অনেক লোক বাস করে। ম্যানি পিপল লিভ ইন দিস সিটি।
এখানে অনেক স্কুল ও কলেজ আছে। দেয়ার আর মেনি স্কুলস অ্যান্ড কলেজেস হেয়ার। মিরপুরে একটি চিড়িয়াখানা আছে। দেয়ার ইজ আ জু অ্যাট মিরপুর। ঢাকার জাদুঘর খুব সুন্দর। দ্য মিউজিয়াম অফ ঢাকা ইজ ভেরি বিউটিফুল। ঢাকা বাংলাদেশের রাজধানী। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ওকে, তো এই ছিল আমাদের 3টি প্যাসেজ। আমরা 3টি প্যাসেজ ট্রান্সলেশন ইংরেজি করলাম, ট্রান্সলেট করলাম ইংলিশে, বাংলার অনুচ্ছেদটা ইংলিশে ট্রান্সলেট করলাম। তো তোমরা এই কয়টি শিখবে। আগের 4টি, বাড়ির কাজ ছিল 1টি, 5টি, আজকে দেওয়া হইলো 3টি। কয়টি হলো? 8টি, তাই না? এই 8টি প্যাসেজ তোমরা ভালো করে শিখবে। তোমাদের এখন কাজ হবে সিডাব্লিউ খাতা তুলবে, পরে বাড়ির কাজের খাতায় তোমরা এই 3টি প্যাসেজ, আগের 4টি, বাড়ির কাজ 1টি এবং আজকের 3টি, এই 8টি প্যাসেজ সুন্দর করে বাড়ির কাজের খাতায় বাংলা লিখবে, তারপর ইংরেজি করবে এবং বুঝে বুঝে ট্রান্সলেট করে শিখবে। ঠিক আছে? মুখস্থ করবে না, এগুলি মুখস্থ করতে হয় না, বুঝে বুঝে লিখতে হয়। তো তোমরা বুঝে বুঝে এই জিনিসগুলি হোমওয়ার্কের খাতায় লিখবে। তো পাঠের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তো চলো আমরা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠটি কীভাবে সাজালাম একটু দেখে নিই। প্রথমে আমরা বাড়ির কাজ সলভ করলাম, তারপরে নতুন 3টি প্যাসেজ ট্রান্সলেট করলাম। এভাবেই আমরা আমাদের কাজের শেষেই চলে এসেছি। তো চলো নিয়ম অনুযায়ী একটু বাড়ির কাজটা দেখে নিই কী করবে। দেখো হোমওয়ার্ক কীভাবে করতে হবে একটু বলে দিচ্ছি। সিডাব্লিউ যা করানো হলো, অর্থাৎ এই যে 3টি প্যাসেজ করানো হলো, তাই হোমওয়ার্কের খাতা সুন্দর করে লিখবে। ঠিক আছে? তো সময় নষ্ট করবে না। আমরা পরবর্তী ক্লাসে আবার আমাদের লেটার নিয়ে, আমাদের এখন বাকি লেটার আছে, লেটারেরও নিয়মকানুন জানতে হবে, সেজন্য লেটারের জন্য ক্লাস থাকবে, তাই না? আমাদের সিলেবাসে যে লেটার আছে সেই লেটার নিয়ে পরবর্তী ক্লাস সাজাবো। এই বলে আমি আমার পাঠ শেষ করছি। এতক্ষণ সোনামণিরা আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। থ্যাংকস টু অল। ফি আমানিল্লাহ।